দ্য ওয়াল সাহিত্য পত্রিকা সুখপাঠ নিবেদন করছে গল্প পাঠ। শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প নৃপেনদের বাড়ি। গল্প পাঠ দেবশঙ্কর হালদার। একদম ধান ক্ষেত থেকে বাড়ি গেঁথে তুলতে হয়েছিল। নৃপেন বাড়ুজ্যের হাতে টাকা পয়সা ছিল না, ধার ধর করে জমি কিনেছিল। তাতে ধান ভালো হয় না, জল দাঁড়ায় না, কারণ উঁচু। তাই মন মতো সর্দাররাও দাঁও বুঝে নৃপেনকেই জমি বেচে দিয়েছিল। একদম শহরে ভূত, গাঁয়ের তো কিছু বোঝে না। জল ভর্তি খাল, আকাশ ভর্তি মেঘ দেখলে কেবলই বলে কি সুন্দর, কি সুন্দর। বাজ পড়লে গাছের কি হয়, কিংবা জোঁকও তো তেমন দেখেনি কখনো শহরে। আবার বাড়িও ভালো হয় না সেখানে, কারণ নিচু। তাই অল্প পয়সার লোক নৃপেন একটু একটু করে বাড়িটা তুলেছিল। সিমেন্ট কিনতে গিয়ে দেখলো ভীষণ দাম, বালিও তাই, ইটের তো কথাই নেই। তখন গাঁয়ের লোকেরা তাকে বলল, বাবু তুমি ইট কাটো। ইট কাটা মানে যে ইট বানানো, সেই প্রথম তা জানল নৃপেন। তখন তার বয়স 32-33। খুব ইচ্ছে নিজের একখানা বাড়ি হয়, কিন্তু হাতে তেমন টাকা কোথায়। গাঁয়ের চাষিরা বর্ষায় ধান চাষ করে, শীতে খাল ছেঁচে মাছ ধরে সংসার চালায়। কেনাকাটার মধ্যে বাজারে গিয়ে তারা মাঝে মাঝে সর্ষের তেল কেনে, এই এতটুকু হোমিওপ্যাথির শিশিতে। রান্নার সময় আঙুলে মাখিয়ে কড়াইয়ে ছিটিয়ে দেয় শুধু। বৈশাখ মাসভর সারা রাত ধরে তারা পঞ্চানন তলায় হরির নাম গায়, রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম। তারাই বলল, কয়লা কেন সস্তায়, তাই দিয়ে লাতগঞ্জের ইট বানিয়ে নাও। লাতগঞ্জ কেন? কারণ আর কিছুই না, মাটি কেটে জল দিয়ে মেখে নিতে হয়, তারপর পা দিয়ে লাথি মেরে সেই মাখা মাটিকে মাখন করে নিতে হয়। সেই মাখা মাটি কাঠের ছাঁচে ঢুকিয়ে ইট বের করে রোদে শুকিয়ে নেওয়া চাই। শুকনো কাঁচা ইটগুলো নৃপেন চাষিদের সঙ্গে ধরাধরি করে কয়লা দিয়ে পাঁজা করে সাজালো একদিন। তারপর আগুন দিল। মাসখানেক ধরে সেই ইট পাঁজার ভেতর ধিকি ধিকি জ্বলল। একবার একটু ফাঁক করে দেখে নিল নৃপেন, আগুনে পুড়ে লাল টকটক করছে। তারপর মাসেকের মাথায় সেই পাঁজা খোলা হলো। খুলতেও সময় লাগে। সবচেয়ে ভালো পোড়া ইট 1 নম্বর, সেগুলো থাক দিয়ে সাজানো হলো। তারপর কিছু নিরেশ 2 নম্বর। এইভাবে 3 নম্বর অবধি সাজানোর পর ঝামাগুলো টাল দেওয়া হলো। এই পৃথিবীর নরম গা থেকে কেমন শক্ত জিনিস বানিয়ে তার নাম রাখা হলো ইট, যা দিয়ে কিনা বাড়ি হয়, রাস্তা হয়, ব্রিজ হয়, দেওয়াল হয়। পাঁজার পোড়া কয়লার ছাই খুব দামি জিনিস। সেই ছাইয়ের সঙ্গে চুন মিশিয়ে দারুণ মশলা হলো। চাষিরা বলল, নৃপেনবাবু এই তোমার সিমেন্ট, এবার তুমি বাড়ি গাঁথো, যত্ন করে গাঁথো। সত্যিই তাই, পাথরের মতো শক্ত বাড়ি উঠে গেল একটু একটু করে। ছাদ ঢালাই হলো, চারিদিকে ধু ধু ধান ক্ষেত। মাঠ ভেঙে বৃষ্টি তেড়ে এলে বৃষ্টির সামনের পা সবার আগে দেখতে পায় নৃপেন। তার বাড়ি পার হয়ে তবে বৃষ্টিকে স্টেশনে যেতে হয়। দিনের বেলা কাঠফাটা রোদের নৃপেনের সাদা রঙের একতলা বাড়িটা একা একা পড়ে। জ্যোৎস্নার রাতে তার বাড়িটাই একা একা চাঁদের আলোয় স্নান করে। বাড়িটায় 26টা দরজা জানলা, 26টা ছিটকিনি, সব পেতলের, জং পড়ার ভয় নেই। একখানা করে ইট বিছিয়ে তারপর স্টোন চিপের গুঁড়ো আর বালি, পাতলা সিমেন্ট জল দিয়ে মেঝে হলো। বাড়িতে নৃপেন তার বউ আর 2 ছেলেকে নিয়ে গৃহপ্রবেশ করল। গেটে একটা কৃষ্ণচূড়ার চারা বসিয়ে দিল। দেখতে দেখতে 2 বছরের মাথায় নৃপেনদের বাড়ির সামনের কৃষ্ণচূড়ায় ফুল এলো, লাল রঙের।
পুকুর কেটে নৃপেন বাড়ির ভিত সেই মাটিতে ভরাট করেছিল। সেই পুকুরে বর্ষায় ফেলা চারা মাছগুলো একটু বড় হয়েছে। পুকুরে নামলেই ঠোকরায়, তাই এক জায়গায় দাঁড়িয়ে চান করা যায় না, নেচে নেচে চান করতে হয়, নইলে মাছগুলো ভীষণ ঠোকরায়। ওরা এখনো বড় হয়নি, মানুষের নিয়মকানুন জানে না, নইলে এত সাহস পায় কোত্থেকে? বাড়ির সঙ্গে সঙ্গে, গাছের সঙ্গে সঙ্গে, মানুষের সঙ্গে সঙ্গে দুই ছেলে সনৎ আর বিমলও বড় হয়ে গেল। তখন ওদের দুজনকে স্কুলে দিতে হবে। এদিকে নৃপেনের বউ বেলা সারাদিন কাপড় কাচে, ঘর মোছে, গাছ লাগায়, বোগেনভিলার বাড়তি ডালপালা লম্বা কাঁচি দিয়ে ছাঁটে, চুল বাঁধে, টিপ পরে, খোঁপা করে, কাজল টানে, সময়ই পায় না। নৃপেনেরও সময় কম। ট্রেনে করে কলকাতায় চাকরি করে আসে, ফিরে এসে নিজের বাড়ির বারান্দায় খালি গা হয়ে বসে আরাম করে। কখনো শুয়ে পড়ে, কখনো দাঁড়িয়ে থাকে, কখনো হাঁটে। একদম নিজের জায়গা তো, তাই। তারপর একদিন ইলেকট্রিকও এলো সে বাড়িতে। আলো জ্বালানো সন্ধ্যায় তার বাড়িটাকে নৃপেন এক এক সময় নির্জন অন্ধকার মাঠের ভেতর স্টিমারের ডেক বলে ভাবে। অন্ধকার নদীতে বেশ সুন্দর ভেসে আছে। বাড়ি যত পুরনো হতে লাগলো, নৃপেন তার বাড়িটাকে তত ভালোবাসতে লাগলো। বেলাও বাড়িটাকে ভালোবাসতে লাগলো। দেয়ালে ছবি টাঙালো, দরজায় লোহার পাপোশ, বাইরে থেকে কাদা পায়ে এসে পা ঘষে নিয়ে ভেতরে ঢুকতে হবে। বাড়ির ছাদে ত্রিশূল বসালো বাজ আটকানোর জন্য। সনৎ 7, বিমল 4। ওরা ট্রেনে করে কলকাতায় পড়তে যায়। শীতকালে ফিরতে সেই সন্ধে। তখন বাড়ি ফিরে সনৎ বিমলদের তো মনে হয় বাড়িটা তাদের একদম নতুন আলু সেদ্ধর মতো মিষ্টি। ভেতরটা এত গরম, কোনো শীত ঢুকতে পায় না। দরজা জানলা বন্ধ করে দিলে সারা মাঠে বৃষ্টি বাতাস শুধু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জায়, ভেতরে ঢুকতে পারে না একদম। ভোরবেলা ঘুম থেকে উঠেই চোখে পড়ে সামনে চওড়া খালের সাদা জল, লাল কৃষ্ণচূড়া ফুল, সবুজ ঘাস, নীল আকাশ, বেঁটে পেঁপে গাছে কালো দোয়েল, লাল সুরকির রাস্তা। এর সারা ছবিটা নৃপেনের মাথার ভেতর সারা দিনের জন্য গেঁথে থাকে। যেখানেই যায় ছবিটা মনে থাকে। ওরা একটা গরু পুষে তার নাম রাখলো উমা। সে এবেলা ওবেলা করে দুধ দেয় 10 সের। নৃপেন অফিস থেকে ফিরলে, সনৎ বিমল স্কুল থেকে ফিরলে উমা কান লটপট করে তাদের স্বাগত জানায়। ওর ভাষা সনৎ বিমল বুঝতে পারে। এমনভাবে হাম্বা ডাকবে যার মানে গোবরচোনা সরিয়ে দাও, শুতে পারছি না। তখনই ওরা দুই ভাই ঝাঁটা নিয়ে গোয়াল পরিষ্কার করে দেয়। তবে উমা শোয়। শীত করলে ডাকে। তখন গিয়ে ওরা 4খানা সেলাই করা বস্তা ওর পিঠে চড়িয়ে দিয়ে আসে। তবে উমার কাঁপুনি কমে। উমাকে ওরা ফি রবিবার পুকুরে চান করায়। দুধ দেয় ঘন ক্ষীরের মতো। তাতে জল মিশিয়ে না খেলে লিভার জখম হয়ে যাবে, এত গাঢ়। এসব নিয়ে ওদের বাড়িটা ওদের কাছে আরো মিষ্টি হয়ে গেল। কিন্তু মুশকিল বাঁধল পড়াশুনো নিয়ে। সারাদিন চাষিরা আসে নৃপেনের কাছে। নৃপেন এখন আধা চাষি। ধান, গম, বেগুন, কুমড়ো কি করে চাষ করে তার সব জানে নৃপেন। তাই নিয়েই মেতে থাকে। বীজ আনে, সার আনে, বিষ আনে। চাষিরা তাকে ভালোবাসে। বেলা ঠাট্টা করে ডাকে নেপেন চাষি। এখানে অনেকে তাকে নেপেনবাবু তুমি বলে ডাকে। নৃপেন মুখে আসে না তাদের। এদেরই ভিড়ে বাড়িতে পড়াশুনো উঠে গেল। তারপর ঘন্টা 3 যায় ট্রেনে। ঘুম আছে, খাওয়া দাওয়া, স্নান আছে। পড়াশুনোর সময় পায় না সনৎ বিমল। ওরা দুজনেই ফেল করল। নৃপেন বলল, ছেলেরাই আমার ভবিষ্যৎ। ওরা ফেল দিলে বাড়ি দিয়ে আমার কি হবে? বাড়িতে তালা চাবি দিয়ে নৃপেন কলকাতায় বাসা ভাড়া করে চলে এলো। মন টেকে না, তবু তাদের থাকতে হয়। তার মন পড়ে থাকলো মাঠের ভেতর। দুজন ভবিষ্যৎ কলকাতায় পড়াশুনো করে যে। বৃষ্টি হলে বাড়ির কথা মনে পড়ে। বাড়িটা একা মাঠের ভিতর ভিজছে। একদিন খবর পেল পাড়ার গরু চরানি রাখালরা
নতুন খোলা বারান্দা কেটে কেটে এক্কা দোক্কা খেলার কোট করেছে। কৃষ্ণচূড়া গাছটার ডাল ভেঙে পড়েছে। আর একদিন খবর পেল নির্জন খালধারের লাইট পোস্ট থেকে চোর এসে তার কেটে নিয়ে গেছে। একদিন দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে নৃপেন নিজের বাড়িতে গেল। রাখালরা তখন তার বাড়ির বারান্দায় নতুন কাটা কোটে এক্কা দোক্কা খেলছিল। চারিদিক ফাঁকা, শুধু কিছু গরু চড়ে বেড়াচ্ছে। কৃষ্ণচূড়া গাছটা এখন দোতলা সমান উঁচু। বাড়িটা একা একা রোদে পুড়ে যাচ্ছে। পুকুরে টোকা পানায় বোঝাই। নৃপেনের বুকটা ছ্যাত করে উঠল। রাখালদের সে কিছু বলল না। থাক, ওরা খেলুক, খেলে খেলে বাড়িটা সরগরম করে রাখুক। উমাকে খালের ওপারে গোষ্ঠদের কাছে গাভীন অবস্থায় বেচে দিয়েছিল। খালের ওপারেই গাছতলায় গোষ্ঠদের গোয়াল। এই 2 বছরে উমার সেই বাচ্চা বড় সড়ো হয়েছে। গোয়ালের বাইরে এসে সে বর্ষার নতুন জালি ঘাস মশমশ করে খাচ্ছে। উমা গোয়ালের বাইরে মুখ বাড়িয়ে বসেছিল। নৃপেনকে দেখে চিনতে পারল। কাল লটপট করে স্বাগত জানালো। এমন করে হাম্বা ডাকলো, নৃপেন বুঝলো তাকে বলছে, নৃপেন বাবু, ও নৃপেন বাবু, অনেকদিন দেখি না, কেমন আছো গো? উমার দুধ রোজ 7 সের করে স্টেশনের চায়ের দোকানে নৃপেন বেচে দিয়ে আসত। তখন দুধের সের ছিল 2 টাকা। উমা মাসে গুড় খেত 30 সের, খোল আর মন। এখন আর সব মনে নেই নৃপেনের। পথেও অনেকে বললে, কেমন আছো গো নৃপেন বাবু, কবে দেশে ফিরবে? বেটা দুটো আর একটু বড় হোক, তখন ফিরে আসবো। এটাই তো আমার দেশ। যে লাল বারান্দায় রাখালরা খেলছিল, ওখানে একবার তার গড়াগড়ি দেবার ইচ্ছে করছিল। কিন্তু কলকাতা বড় মায়াবী, তার অনেক ফাঁদ আছে। বাড়ি থেকে বেরোলেই হরেক সুবিধে, কথা কওয়ার বন্ধু, সিনেমা দেখার ছবি ঘর, চা খাওয়ার দোকান, দূরে চলে যাওয়ার বাস, ট্রাম, মিনি বাস। এসব সে কোথায় পাবে তার বাড়ির দেশে? তার ভবিষ্যৎ দুজনের পড়াশুনোও একটু একটু ভালো হতে শুরু করেছে। এখন আর ট্রেনে করে স্কুলে যেতে হয় না বলে ঘন্টা 3 বাঁচে ওদের। অফিস ফেরত নৃপেনকে আর শিয়ালদা গিয়ে প্যাচে কাদায় ট্রেনের জন্য দাঁড়াতে হয় না। তবু একদিন মনে হয় ফাঁকা গোয়ালটা জঙ্গল হয়ে পড়ে আছে। তার চালে দাঁড়ার সাপ বাতাসে জিভ তুলে তুলে গন্ধ শুকছে। পাখির ডিমের খোঁজে ওরা যেখানে সেখানে উঠে আসে, বড় লোভী। পুকুরের টোকা পানার নিচে মাছগুলো বোধহয় আর নেই। থাকলে তারা এতদিনে বড় সড়ো হয়েছে। গভীর রাতে ওপরে উঠে পানার ভেতর হয়তো লেজের ঘাই মারে বড় বড়, আওয়াজ এসে ধাক্কা মারে, কাপাং। অফিসের বন্ধুরা বলে, কি হে, মাছ বড় হলো? নৃপেন আন্দাজে বলে, তা 3-4 সের রুই তো আছেই। দুধ কতটা হয়? আগেকার অভ্যেসে নৃপেন বলে, তা 10 সের মতো। 4 মাস গাভীন থাকে, তখন উমা দুধ দেয় না। মনে মনে ভাবে, গাভীন থাকার সময় গোষ্ঠরা উমাকে লাউয়ের পায়েস খাওয়ায় তো, জাউ ভাত দেয় তো। তা ধান বেচলে কত টাকায়? বছরে 20-22 হাজার টাকার মতো হয়। হাল না ট্রাক্টর? শালাদের বোঝায় কি করে? ট্রাক্টর হলেই কি ধান বেশি হয়? বড় স্বপ্ন ছিল, মাখো মাটিতে বড় জোতের হাল নিয়ে নিজে কাদা করে নিজের হাতে অন্তত 1 বিঘে রুয়ে দেখবে। চাষিরা জন খেটে তার জমি করে দিয়েছে, কিন্তু নৃপেনের মনোমতো কাদা কোনোদিন তারা করতে পারেনি। একদিন মাঝরাতে কলকাতার বাসাবাড়িতে তার মাথার কাছের জানলা দিয়ে 3 ফুট চওড়া একখানা জ্যোৎস্না মশারির ভেতরে চলে এলো। পাশ ফিরে শুতে গিয়ে নৃপেনের ঘুম ভেঙে গেল। বউ বেলা এক কাতে শোয়ে। তার মাথা টপকে জ্যোৎস্নার টুকরোটা নৃপেনের বুকে এসে লাফিয়ে পড়েছে। সরে যাওয়ার নাম নেই। বাঁ হাত দিয়ে 2 বার মুছে ফেলার চেষ্টা করল। জ্যোৎস্নার টুকরোটার সঙ্গে না পেরে নৃপেন উঠে বসল। বড় করে নিঃশ্বাস ফেলে নৃপেন কলকাতার 3 বছরের মধ্যে এই প্রথম পরিষ্কার গলায় বলল, আমার বাড়ি।
আরো অনেক কিছু কথা গলায় ছিল, কিন্তু কিছুই ফুটল না। কোনো সাক্ষী নেই বলে এই দুটো কথা বলতে তার একটুও লজ্জা করেনি। পাছে কেউ জেগে ওঠে এই লজ্জায় সে আর কিছু বলল না। জ্যোৎস্না দিয়ে সে জানলায় তাকালো। আশ্চর্য, নৃপেনের বাড়িটা নৃপেনদের বাসা বাড়ির জানলার বাইরে এসে একা একা দাঁড়িয়ে আছে। যদি কেউ ভুল করেও দেখে ফেলে। নৃপেন মশারি শুদ্ধ উঠে দাঁড়ালো। পটপট করে চারদিকে দড়ি ছিঁড়ে যেতে মশারিটা খুলে পড়ল। সেই অবস্থায় জানলায় চলে গেল নৃপেন। ধ্যাৎ, মশারি শুদ্ধ কিছু দেখা যায় নাকি? চোখের ওপর থেকে মশারির নেট সরাতে গিয়ে বেলাকে জাগিয়ে দিল। বউ উঠে এসে মশারি সরিয়ে দিতে নৃপেন দেখল, কোথায় কি সব ভোবা, বাড়িটা এইমাত্র চলে গেছে। নিজের জন্য ব্রোমাইড মিক্সচার আনা থাকে, 10% ডাইলিউশন। বেলা তাই খাইয়ে দিল নৃপেনকে। আবার মশারিটা টাঙালো। নৃপেনের দুই ভবিষ্যৎ পাশের ঘরে ঘুমোচ্ছিল, তারা কিছুই টের পেল না। পরদিন সকালে চাষি হাজরা নস্কর একখানা বড় মানকচু হাতে হাজির হলো। নেবেন বাবু, তোমার বাড়ির ভেতর পেল্লায় বড় এক মৌচাক হয়েছে, যাও বাড়ি গিয়ে পূর্ণিমার দিন চাক ভাঙো, তখন ওরা মধু আনতে বেরোয়, সেই ফাঁকে অনেক মধু হয়ে যাবে। পূর্ণিমা অবধি অপেক্ষা না করে নৃপেন সেদিন দুপুরেই আবার বাড়ি গেল। স্টেশনে নেমেই পথ থেকে নেপালকে ধরল। বছর 16 বয়স নেপালের। নেপালের আর এক নাম ঘড়িচোর। একবার জানলা দিয়ে হাত বাড়িয়ে তার টাইম পিসটা চুরি করে ধরা পড়ে। এখন ট্রেনে করে মাতলা বাজার থেকে চাল এনে ব্যবসা করে। বলতেই নেপাল রাজি হয়ে গেল। খানিকটা কেরাচিন আনো নেপেন বাবু, লাগবে দেখো। ক্যাঁচকোচ করে সামনের বড় দরজা খুলে ফেলল নৃপেন। মাকড়সার ঝুল। সামনেই বড় বারান্দা। এখানে নৃপেন অফিস থেকে ফিরে গড়াগড়ি দিত। মুখ ধোবার বেসিনটা ভেঙে পড়েছে, তাতে বোধহয় পাখির বাসা। একটা কালো পাখি আওয়াজ পেয়েই উড়ে ঘুলঘুলি দিয়ে বেরিয়ে গেল। জানলার গ্রিলে জং ধরে গাঁথুনি ফাটিয়ে ফেলেছে। পেতলের ছিটকিনিগুলো এখন কালো। ফাঁকা বাড়ির ভেতর মৌমাছি উঠছে। খুঁজতে হলো না বিশেষ। সামনেই রান্নাঘরের বন্ধ দরজার ওপর থেকে মুশকিল আসানের বড় লম্বা চাপদাড়ির মতো 3 হাত প্রমাণ ঝুলে আছে, তেমনি মোটা। সারা গায়ে পুরু করে মৌমাছিরা বসে, বড় সাইজের। নির্জন বাড়িতে কালো। কালো চেহারার নেপাল সাদা ঝকঝকে দাঁত বের করে বড় একখানা হাসি হাসল। অনেক মধু আছে নেবেন বাবু, তুমি এই বাঁশের মাথায় কেরাচিনটুকু দিয়ে আগুন জ্বালো, আমি দেখছি। কামড়াবে তো, করিস কি নেপাল, আগুন জ্বালো তুমি। নেপাল একখানা ঝাঁটা জোগাড় করে নৃপেনের হাতে দিয়ে বলল, ঘোরাতে থাকো নইলে কামড়াবে। বলেই নেপাল নৃপেনের হাত থেকে মশালটা নিল। চাকের নিচে ধরতেই টুপটুপ করে মধু খসতে লাগলো। আর ফাঁকা বাড়ির ভেতর ঝাঁকে ঝাঁকে মৌমাছি এলোপাথারি উঠতে লাগলো। নেপাল আগুনের শিকাটা ঘোরায় আর নিজের গা থেকে মৌমাছি তুলে তুলে মেঝেতে আছড়ে মারে বাঁ হাতে, তারপর পাথুরে গোড়ালি দিয়ে বাঁ পায়ে থেঁতলে মারতে লাগলো। মুখ ভর্তি হাসি, ফ্যাটা নাক, ভ্রু নেই। বনবাজারে ফলপাকুড় কুড়িয়ে খেয়ে মানুষ। অনেক মধু বাবু, অনেক অনেক। নৃপেন ঝাঁটা ঘোরাচ্ছিল চারদিকে। তবু কি মৌমাছিদের তাড়ানো যায়? দেওয়াল জুড়ে মৌমাছি বসছে। সেখানে নেপাল মশালের শিখাটা বুলিয়ে নিল। পটপট করে মৌমাছি ঝরে পড়তে লাগলো। যেগুলো আগুনের আওতায় আসেনি সেগুলোকে নৃপেন ঝাঁটা পেটা করে মারল। 2-4টে তাকে কামড়ালো। বাইরে ফাঁকা মাঠ পড়ে আছে। ধান গাছে এবার ফুল আসবে, গাছ গর্ভবতী হবে। খালের ওপারে গোষ্ঠদের গোয়ালে বসে উমা এসব কিছুই জানে না। মশালের আগুনে দরজায় কালো দাগ পড়ে গেল। বাকি 2-4টে মৌমাছি তখনও উঠছিল। তাদের ভ্রুক্ষেপ না করে প্রায় ভালুকের মতো সাদা সাদা দাঁতে মুখ এগিয়ে নিয়ে নেপাল হামাগুড়ি অবস্থায় চাকের নিচের দিকে কামড় বসালো। ও কত মধু বাবু! মশালটা পড়ে পড়ে জ্বলছিল এক্ষণে। মেঝেতে কালো দাগ পড়ে গেল। মশালটা তুলে নিল নৃপেন। করিস কি নেপাল, করিস কি? নেপাল খানিকটা চাক ভেঙে নৃপেনের হাতে দিল। তুমিও খাও বাবু, কি মিষ্টে।
ওরা মিষ্টি বলে না, মিষ্টে বলে। বাড়ির লবিতে নৃপেনের মায়ের ছবি। মৃত্যুর পরে এনলার্জ করার সময় পেছনে মেঘ, কপালে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছিল আর্টিস্ট। মশালের আলোয় মুখখানা জলজল করছে। নেপাল তখনও ভালুকের মতো কষে মুখ দিয়ে চাক চুষে মধু খাচ্ছিল। একবার থেমে নৃপেনকে বলল, বাটি নিয়ে এসো। কোথায় পাবো? এই মেঝেতে গড়িয়ে পড়ছে যে। পড়বেই তো, বাটি নিয়ে এসো। খুঁজে পেতে একখানা থালা পেল। সেখানা তলায় পেতে চাকখানা বেলুনের মতো চুপসে কষে ধরল নেপাল। মুহূর্তে থালা বোঝাই। চুমুক দাও বাবু, চুমুক দাও। চুমুকে শেষ করে নৃপেন আবার থালা পাতল, আবার ভরে গেল, আবার চুমুক দিল। বুঝলো এ মধু বাড়ি নিয়ে যাবার মতো পাত্র নেই সঙ্গে, রেখে গেলে নেপাল খাবে, নয়তো মেঝেতে গড়াবে। তখন দুটো ভালুক ভাগাভাগি করে খেতে লাগলো, চুষে চুমুক দিয়ে। গলার ভেতরটা চিনির শিরার চেয়েও মিষ্টি হয়ে গেল। গায়ে 3-4টে মৌমাছির কামড়ের কথা মনেও থাকলো না নৃপেনের। তখন দুজনে হামাগুড়ি অবস্থা। একসময় চাক ছেড়ে দিয়ে নেপাল মেঝেতে বসে পড়ল। আর পাচ্ছি না বাবু গো, তুমি খাও এবার। আমি তো খাচ্ছি, তুই খা। না তুমি খাও, আমার মাথা ঘোরাচ্ছে, আমারও ঘোরাচ্ছে। বলে নৃপেনের খেয়াল হলো জানলা দিয়ে বাইরে থেকে যে আলোটা এসে পড়েছে তার নাম জ্যোৎস্না। এদেশে বলে জ্যোৎস্না। এখানে কি আগে আগে চাঁদ ওঠে? হবেও বা। জায়গাটা কলকাতা থেকে 15 মাইল এগিয়ে তো। নেপাল আবার মুখ দিল চাকে। চাকের আর বিশেষ কিছু বাকি ছিল না। খুলে খুলে ফালি হয়ে বেরিয়ে পড়েছে কষে কষে মধু। লাইট জেলে দেওয়ায় চাকটার সাইজ এখন আন্দাজ করা যাচ্ছে, লম্বায় 2.5 হাত হবে। কাঁদতে কাঁদতে কিছু মৌমাছি ফিরে আসছিল। নেপাল তাদের হাতের চাপড়েই ফেরত পাঠাতে লাগলো আর হাসতে শুরু করে দিল। কি মধুটাই খেলাম বাবু, তোমায় আর টাকা দিতে হবে না, পেট ভরে গেল একদম। 2 টাকার কড়ারে চাক ভাঙতে নেপালকে ডেকে এনেছিল নৃপেন। ভরপেট খেতে দিলে বাবু, তোমার একটা উপকার করি এবারে, চাকটা উপড়ে দিই, নইলে আবার এসে জুটবে। বলতে বলতে নেপাল একদম গোড়া থেকে চেঁচে চাকখানা তুলে ফেলল। তারপর মেঝেতে বসে জরাসন্ধ বদের মতো লম্বা চাকখানা ধরে চেপে চুপসে শেষ মধুটুকু নিংড়ে থালায় ঢালল। নাও, খেয়ে নাও বাবু। মাথা ঘোরাচ্ছে রে, খাও না, কিছু হবে না, প্রমাণ বয়সের মানুষ তুমি। মাথা ঘোরানির ভেতরেও 16-17 বছরের ভুয়োদর্শী নেপালের মুখে নিজের সম্বন্ধে একথা শুনে নৃপেনের হাসি এসে যাচ্ছিল। তবু হাসল না, নিয়ম নেই তাই। হাসলেও পেয়ে বসতে পারে এখন। শেষ মধুটুকু থালায় চুমুক দিয়ে খেয়ে ফেলল নৃপেন। তখন নেপাল নখশুদ্ধ আঙুলে সমস্ত চাকখানা ফেড়ে চিরে 3 টুকরো করে ফেলল। কোথাও যদি কোনো মধু থাকে। ফাঁকা বাড়ির লবির দেওয়াল থেকে নৃপেনের মা সব দেখছিলেন। তার মাথার পেছনে আর্টিস্টের আঁকা মেঘ, উল্টো দেওয়ালে একটা ম্যাটম্যাটে ডোম থেকে সামান্য আলো, জানলা দিয়ে চোরা জ্যোৎস্না। চিড়ে ফেলা চাক থেকে একটা ধাড়ি মৌমাছি শোঁ করে বেরিয়ে এসে নেপালের কপালে ঠোকর দিয়েই লবির আকাশে উঠে গেল। ছোট ঘেরা জায়গা, নেপাল বসেছিল, লাফিয়ে উঠে দাঁড়ালো। বাবা গো, বুড়ি মেম কামড়েছে গো, পালাও বাবু। কি হলো রে নেপাল, কি হলো? কোথায় নেপাল? ও তখন এক ছুটে খাল পাড়ে, খোলা আকাশের নিচে। লবির ভেতর মধু খাওয়া নৃপেন চাকের রানী মৌমাছিটাকে চিনতে পারল। এখন তার মায়ের ফটোর সামনে উড়ছে। সুইচ টিপে আলোটা নেমানো দরকার। নেপালের ভাষায় বুড়ি মেম গোত্তা খেয়ে নৃপেনের দিকে নেমে এলো। সঙ্গে সঙ্গে খোলা দরজা দিয়ে নৃপেন একদম মাঠে, তারপর খাল পাড়ে। উফ, এতক্ষণে খোলা বাতাসে মাথাটা ঠান্ডা হয়ে এলো। বুড়ি মেম এত বড় আকাশের নিচে নৃপেনকে খুঁজে পেল না। মেটে জ্যোৎস্নার ভেতর বাতাসের তোড়ে কোন দিকে ভেসে গেল। নৃপেন তখন সোজা হয়ে উঠে দাঁড়ালো। বেলার হাতে বসানো বোগেনভিলা ঝাড় বারান্দা ঘিরে বাতাসে দুলছে। চাঁদের আলো পেয়ে ছায়াও ফেলছে।
নৃপেন ফাঁকা বাড়ির আলো নিভিয়ে তালা আটকাতে যাচ্ছিল। এমন সময় পরিষ্কার শুনল তার নাম ধরে কে ডাকছে, নেপেনবাবু, ও নেপেনবাবু। চারদিক ফিরে তাকালো নৃপেন, কোথাও কেউ নেই। ফাঁকা মাঠের ভেতর বাড়িটা শুধু দাঁড়িয়ে, সামনের দরজা খোলা। আবার শুনতে পেল, ও নেপেনবাবু, নেপেনবাবু। এবার আর বুঝতে ভুল হলো না নৃপেনের। হাঁটার নাম করে মানে মানে দৌড়তেই শুরু করলো নৃপেন। পেছনে তার বাড়ির খোলা দরজা, সামনে সন্ধ্যার ঠান্ডা বাতাস, তার ভেতর দিয়ে এলো পাথারি হাঁটতে হাঁটতে নৃপেন টের পেল তখন বাড়ি তাকে ডেকে চলেছে, নেপেনবাবু, ও নেপেনবাবু।